Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। দীর্ঘ ২৭ মাস পর মাঠে গড়ালেও হকি লিগের মান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার রফিকুল ইসলাম কামাল। বলছেন তরুণ প্রতিভার আকাল, উঠে আসছে না নতুন মুখ। সেই সাথে দুর্বল ম্যাচ পরিচালনার কথা বলেছেন তিনি। তার মতে ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিচালনায় মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছেন নিয়মিতই। দেখতে দেখতে শেষের দিকে হকি লিগ ২৭ মাস পর মাঠে গড়িয়েছিল চলতি আসর। দীর্ঘ সময় পর মাঠে গড়ানো এই লিগের মানদণ্ড জানতে চাওয়া হয় জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম কামালের কাছে। হকি লিগটা শুরু হয়েছে, অবশ্যই এটা প্লেয়ারদের জন্য সুসংবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু মাত্র 4টা টিম চ্যাম্পিয়ন ফাইট দিচ্ছিল, এটা প্রথম থেকে শোনা যাচ্ছে, কিন্তু পুলিশ টিমটা এবার কিন্তু খুব ভালো একটা দল ছিল আমার মতে, এবং পুলিশের পারফরমেন্সে মনে হচ্ছে যে আগামী লিগটা বোধহয় আরও ভালো হবে, আরও কম্পিটিটিভ হবে। যখনই লিগ মাঠে গড়ায় তখনই আটকে থাকে মোহামেডান আবাহনী, উষা মেরিনার্স এই চতুর্মুখী লড়াই। তাই তো টুর্নামেন্টটিকে আরও প্রতিযোগিতামূলক করতে ফেডারেশনকে ভিন্নভাবে চিন্তা করার কথা বললেন এই সাবেক অধিনায়ক। হকির ভালোর জন্য, হকির বেটারমেন্টের জন্য আমার মনে হয় যে লিগটা আর একটু লম্বা করা উচিত। কারণ এটার মাঝখানে যদি আপনি একটা টুর্নামেন্ট করেন শুধু দেশি প্লেয়ারদের নিয়ে, বিদেশি প্লেয়ার অ্যালাউ না করে, এবং বিদেশি ক্লাব এনে যদি এখানে ক্লাব কাপটাকে আর একটু বেশি, আমার মনে হয় যে অর্গানাইজ করা যেত দুটো বিদেশি ক্লাব এনে এই ক্লাবগুলোর সাথে, যেটা আমরা ক্লাব কাপ টুর্নামেন্ট খেলছি। আমার মনে হয় যে এইগুলো যদি আমরা ইনপুট করতে পারি, আমাদের হকির যে একটা ক্রেজ বা আমাদের হকির যে একটা দৈন্য দশা আছে, আমার মনে হয় যে আমরা সেগুলো থেকে ওভারকাম করতে পারবো। তরুণরা উঠে আসছে না। নতুন প্রজন্মকে হকিমুখী করতে লিগের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার কথাও বললেন এই সাবেক। স্কুল হকিটা, ইয়ুথ হকিটা, এটা যদি রেগুলার বেসিসে করা যায়, তাহলে সেখান থেকে প্লেয়ারগুলো বের করে এনে আমরা যদি বিকেএসপিতে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে 2 মাস বা 3 মাসের একটা ট্রেনিং দিতে পারি। প্রতি বছর যদি এরকম একটা প্রোগ্রাম আমরা রাখতে পারি, হকি ফেডারেশন যদি এরকম একটা প্রোগ্রাম রাখতে পারে, আমার মনে হয় যে হকির একটা পাইপলাইন তৈরি হবে এবং সেখান থেকে প্লেয়ার বের হবে। শিরোপার দৌড়ে এগিয়ে আছে মোহামেডান, তাদের ঘাড়েই শ্বাস ফেলছে মেরিনার্স। লিগ পরিচালনা নিয়ে ব্যাপক অসন্তুষ্টি এই সাবেকের। তিনি আঙুল তুলেছেন ম্যাচ অফিসিয়ালসদের দিকে। আম্পায়ারিং মানটাও কিন্তু আপডেট না অ্যাকচুয়ালি, কারণ যারা এখানে এসছেন, আপনি দেখেন যে শ্রীলঙ্কান আম্পায়ার বা মালয়েশিয়ান যে আম্পায়ার এসছেন, সে আম্পায়ার কিন্তু খুব একটা, আমি বলবো না যে খুব ভালো মানের, আন্তর্জাতিক মানের আম্পায়ার। আশা করব যে ফেডারেশন যদি এটাকে FIH এর মাধ্যমে ভালো মানের আম্পায়ার, A গ্রেড বা ইন্টারন্যাশনাল গ্রেডের যে আম্পায়ার যদি নিয়ে আসে, তাহলে টুর্নামেন্টগুলো আরও ভালোভাবে, লিগগুলো আরও ভালোভাবে, সুন্দরভাবে কিন্তু খেলাগুলো পরিচালনা করা যাবে। এবং মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। অনেকদিন পর হকি নিয়ে আসলে খুব একটা কথা বলার তো সুযোগ হয় না হকি নিয়ে, তবে ফুটবল ক্রিকেটের পরেই কিন্তু একটা সময় হকির যে জনপ্রিয়তার, সেটাও ছিল আকাশচুম্বী বাংলাদেশে। হকি লিগ কিংবা এই ধরনের টুর্নামেন্ট যখন আসে অনেকদিন পর পর, তখন একটু আলোচনা হয়। আজকে হোপফুলি একটা আলোচনা হবে হকি নিয়ে। একদমই তাই, হকির যে জনপ্রিয়তা ছিল সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব আমাদের আজকের স্পেশাল অতিথির সাথে। আর অতিথি হিসেবে যুক্ত হবেন রাসেল মাহমুদ জিমি, স্ট্রাইকার মোহামেডান হকি টিম। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ জিমি ভাই। আশা করছি হকি নিয়ে দারুণ একটা আড্ডা হবে। ঈদ মোবারক আপনাকে। প্লিজ বসবেন। কেমন আছেন, কেমন কাটছে? প্রথমে ঈদ কেমন কাটলো? এখন তো ঈদ চলছে, এখন কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো না, কারণ সবাই ট্রেনিংয়ের মধ্যে আছি, আমরা ছুটিও তো পাইনি, বাট যেটুকু আছে আলহামদুলিল্লাহ ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করছি। প্রিপারেশন কেমন হচ্ছে ঈদের মধ্যে? প্রিপারেশন লাস্ট আমরা 4 রাতের দিনে ট্রেনিং হয়েছে। পার্সোনালি সবাই 2 দিনের একটু ছুটি দিয়ে গেছে। আজকে সবাই কামব্যাক করবে, আগামীকাল মর্নিং থেকে আবার ট্রেনিং শুরু হবে। দীর্ঘদিন পরেই কিন্তু ঘরোয়া লিগে মোহামেডানের শিরোপা জয়ের একটা সুযোগ রয়েছে। কেমন এনজয় করছেন ওভারঅল এবারের লিগ? এখন পর্যন্ত এনজয় না, কারণ ক্লাব কাপের শুরুটা আমাদের ভালো ছিল না, এবং লিগের স্টার্টিংয়ে আমরা 2টা পয়েন্ট হারাই উষার কাছে, তারপরে টিম কামব্যাক করছে, এবং মেরিনের সাথে, আবাহনীর সাথে 2 পয়েন্ট লস করেছি আমরা, এবং মেরিনের সাথে জয়লাভ করার পর এখন আমরা প্রথম স্থানে আছি, এবং নেক্সট যে 3টা ম্যাচ হবে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে যদি ইনশাল্লাহ আমরা 2টা ম্যাচ উইন করতে পারি, তাহলে আমরা চ্যাম্পিয়নটা হতে পারবো। হোপ ফর দ্য বেস্ট। জি ভাই, লিগের মান কেমন দেখছেন? কামাল ভাই একটু আগে ইন্টারভিউ দেখছিলাম, তরুণ বা প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসে ব্যাপারটা হকিতে, সেটা কতটা দেখছেন? লিগের মান আমি বলবো যে আগের সাথে একটু কমে গেছে, কারণ আপনার এই যে টিমগুলো আগে খুবই ভালো মানের টিম করতো, দেখা গেছে যে 3 বছর পর লিগ হলে তখন প্লেয়ারের সংখ্যাও কমে যায়। আমরা যদি ইচ্ছাও করি তাহলে আমরা ভালো প্লেয়ার ওরকম পাচ্ছি না, যারা বিকেএসপি থেকে বের হচ্ছে, বা আমরা যারা ন্যাশনাল টিমে আছি কন্টিনিউট ম্যাচ খেলতেছি, কিন্তু আদার্স যে প্লেয়ারগুলো তারা কিন্তু ওই টুর্নামেন্টগুলো পাচ্ছে না। তো এই ব্যাপারে হলে গিয়ে যে যারা আগ্রহ নিয়ে হকিতে আসে, তখন দেখা যায় 3 বছর পর যদি লিগ হয়, তখন তার একটা এই মানে ফিউচারে নিয়ে তারা টেনশনে পড়ে যায় যে হকি খেলে, বাট
সে কিন্তু প্রফেশনাল হিসেবে হকিটাকে বেছে নিয়েছে। তো এটা যদি কন্টিনিউ হয় তখন আমরা প্লেয়ারের সংখ্যাও বাড়বে এবং লাস্ট এই লিগে যে কয়েকটা টিম আছে তারা ভালো মানের টিমটা না করার কারণে দেখা গেল যে এক একটা ম্যাচে প্রায় 16টা 17টা 18টা গোল হচ্ছে। তখন কিন্তু প্রিমিয়ার লিগে যদি এরকম একটা ডিস্টেন্স থাকে, একটা গ্যাপ থাকে, তখন কিন্তু ওই লিগটা ওরকম জাঁকজমক হয় না। রাইট। এবং আপনি যদি গত 20 বছর যাবত দেখবেন যে শুধু 5টা টিমই কিন্তু চ্যাম্পিয়নের জন্য ফাইট করে। এখন পর্যন্ত কিন্তু আপনার অন্য টিম আসতেছে না এবং তারা ওইটাই ভরসা করে নিছে সবাই যে শুধু মোহামেডান, আবাহনী, মেরিনাস, উষা বা আরেকটা টিম যারা সুপার 6 খেলে তারাই হয়তো ভালো টিম করে। বাট আমি মনে করি যে প্রত্যেকটা টিমকে ভালো টিম করা উচিত। তাহলে দেখা যাবে যে কোনো এক কারণে যদি কোনো সময় যদি মোহামেডান, আবাহনী না, উষা না, মেরিনা, অন্য কোনো টিম চ্যাম্পিয়ন হয় তখন সবার মধ্যে একটা ফাইট চলে আসবে। ভালো টিম করার জন্য চ্যালেঞ্জটা আসলে মূলত কি প্রতিভাবান নতুন খেলোয়াড় নাকি যারা দল পরিচালনা করবেন কিংবা দল গঠন করবেন তাদের? এখানে গ্যাপ হলো যে আপনি দেখেন 3 বছর পর যদি লিগ হয় তখন ক্লাবের কর্মকর্তা বলেন, ফেডারেশনের বলেন এবং প্লেয়ার সবার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয় এবং দেখা যাচ্ছে এটা রেগুলারই হয়ে গেছে। যদি আমাদের প্রতি বছর লিগ হতো তখন সবার অ্যাক্টিভনেস থাকতো, আমাদের প্লেয়ারের সংখ্যা বাড়তো, তখন ভালো মানের আমরা প্লেয়ার পেতাম। এখন যারা আমরা ন্যাশনাল টিমে আছে হয়তো আমরা লিগের পরে ন্যাশনাল টিমে ক্যাম্প হবে বা আন্ডার 21-এর ক্যাম্প হবে, তখন তারা হয়তো 40টা বা 50টা প্লেয়ার আমরা ক্যাম্প করতে পারবো। বাট আদার্স যে প্লেয়ারগুলো যারা এখনও ক্যাম্পে আসেনি তারা যদি কন্টিনিউ লিগ খেলে, টুর্নামেন্ট খেলে, তখন কিন্তু তারাও ক্যাম্পে জয়েন করতে পারবে এবং তাদেরও আমরা পারফরমেন্সটা দেখতে পারবো। একদমই তাই। জিমি ভাই, হকির এমন অচল অবস্থা, আপনি তো দেশের স্ট্রাইকার, আপনার কি কখনো আক্ষেপ জেগেছে যে হকি খেলোয়াড় না হয়ে ক্রিকেটার বা ফুটবলার হওয়া ভালো ছিল? না, আক্ষেপ না, বাট আমার ইচ্ছা ছিল ফুটবল খেলার। আমি ফুটবল খেলা খুবই পছন্দ করি, বাট আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো হকি ফ্যামিলি। আমার বাবাও হকি কোচ ছিলেন ন্যাশনাল টিমের, আমার ছোটো ভাইও হকি খেলে, এখন মোহামেডান টিমে আমার সাথে খেলতেছে। আর হলো আমার টোটাল ফ্যামিলিটা হকি ফ্যামিলি। বাট আক্ষেপ না, কিন্তু কষ্ট লাগে যে যখন আমি হকি খেলা দেখতাম, যখন এই যে আমাদের সিনিয়র প্লেয়াররা যারা খেলতো, কামাল ভাইরা খেলতো, প্রিন্স ভাইরা খেলতো, শুভ ভাই, আরও যারা সিনিয়র প্লেয়ার আছে তারা যখন খেলতো, তখন কিন্তু তাদের খেলাটা দেখেই আমি হকিতে আসা। কারণ তখন স্টেডিয়ামটা ফুল ফিল হয়ে থাকতো এবং 96-97 সালে বাংলাদেশে ক্রিকেট খেলা আছে কিনা সেটাও আমি জানতাম না। আমি জানতাম ফুটবল খেলা, শুধু ফুটবল আবাহনী মোহামেডান যখন খেলা হতো তখন এখন যেভাবে টিভি লাগিয়ে সবাই খেলা দেখে, তখন কিন্তু ওই ফুটবল খেলাটা দেখতো। এবং আমার এখনও মনে আছে যে হকির জন্য রিক্সা দিয়ে মাইকিং করা হতো আবাহনী মোহামেডানের ম্যাচ। ওই দিনগুলো কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। বাট এটাও ফিরে আসা সম্ভব। এটা হলো আমাদের অর্গানাইজ ভালোভাবে করতে হবে। প্রত্যেক বছর যদি লিগ হয়, যেমন এই রোজার মধ্যে লিগ হওয়ার কারণে আপনার আবাহনী মোহামেডানের যে ম্যাচগুলো হয়েছে ওইগুলোতে ম্যাচে আমরা দর্শক পাইনি। বাট এটা যদি ঈদের পরে হতো তখন কিন্তু আবাহনী মোহামেডানের যারা যেই ম্যাচই দেখুক, ফুটবল দেখুক, ক্রিকেট দেখুক, তারা কিন্তু অবশ্যই হকি ম্যাচও দেখতে আসতো। আর বেশি বেশি ঘরোয়া লিগ আসলে আয়োজন করা উচিত দর্শকদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। অথরিটিরও কিন্তু একটা অ্যাটেনশন প্রয়োজন এই বিষয়ে। এটা অবশ্যই, এটা অর্গানাইজ ভালো করে। এবং আমি মনে করি যে শুধু লিগের জন্য না, ক্লাবগুলোকে যে আমাদের লোকাল টুর্নামেন্ট হয় ওগুলাতেও পার্টিসিপেট করার জন্য ইনভাইট করা উচিত। জিমি ভাই, আসলে এই যে বলছিলেন সুবর্ণ সময়ের কথা, হকির কথা, যখন একেবারেই ক্রিকেট ফুটবলের সমতুল্য উচ্চারণ হতো, এই জায়গাটা থেকে কত দূরে আসলে চলে গেছে হকিটা এবং কতটা চ্যালেঞ্জিং যদি ওই জায়গাটা আবার ফিরিয়ে নিয়ে যেতে হয়? চ্যালেঞ্জিং অবশ্যই, কারণ আপনি দেখেন এই যে আমরা লাস্ট ইয়ার আমরা একটা ফ্র্যাঞ্চাইজি হকি খেলেছি, টি স্পোর্টসে যে এইজ কম্প অর্গানাইজ করেছিল, ওটা কিন্তু আমি মনে করি খুব সাড়া ফেলেছিল হকিতে। এবং আমি যখন ম্যাচ শেষ করে বাসায় গিয়েছি, অনেকে কিন্তু আমার ফ্রেন্ডরা যারা হয়তো কখনো তারা হকি ম্যাচের খবরও রাখেনি, তারাও ওই ম্যাচগুলো দেখেছে এবং বাংলাদেশের সব জায়গাতে প্রায় সবাই হকির একটা খোঁজ রেখেছে। আমি মনে করি এরকম একটা অর্গানাইজেশন দরকার, এরকম একটা ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করা দরকার যে হকিটাকে প্রচার করার জন্য। এবং ক্রিকেটে দেখেন আপনার ঢাকা লিগের যদি কোনো নিউজ না হয়, বাট বিপিএল যখন খেলা হয় তখন কিন্তু সবাই দেখে। তো এরকম একটা অর্গানাইজ করলে হয় কি সবাই এটাকে খুবই উৎফুল্লভাবে দেখার চেষ্টা করে। মোহামেডান কতটা আসলে সিরিয়াসলি নিচ্ছে চ্যাম্পিয়নশিপ জয়টাকে? কিংবা আমরা দেখছিলাম মেরিনার্স বোধহয় ঈদের দিনও তারা আমাদেরও প্রোগ্রাম ছিল যে ঈদের ছুটিটা হবে না, বাট ক্লাব কর্মকর্তারা ডিসাইড করেছে যে যেহেতু আমরা লাস্ট ম্যাচ পর্যন্ত ছিলাম, তাই 2 দিন কোনো ট্রেনিংও হবে না। দেখা গেল ঈদের দিন বা ঈদের পরের দিন বা আগের দিন 2 দিন ট্রেনিং হবে না এবং সবাইকে ওই কন্ডিশনে দেওয়া হয়েছে যে ওখানে যা ট্রেনিং করবে এবং এই 2 দিন শুধু এখানে থাকলে যেহেতু হলিডে হবে এই জন্য আর কি বাসায় যেতে দেওয়া, যে মাইন্ডটা ফ্রেশ করার জন্য। কারণ দীর্ঘ 2 মাস যাবৎ কেউ বাসায় যেতে পারছে না এবং একটা ফেস্টিভ্যাল এটা।
কিন্তু ট্রেনিংয়ের মধ্যে সবাই আছে এবং আগামীকাল থেকে যেহেতু আবার ট্রেনিং শুরু হবে, আমাদের ফরেন প্লেয়ারও আজকে রাত্রে চলে আসছে, তো সবাই সিরিয়াস আছে এবং ক্লাব কর্মকর্তা খুবই আমাদেরকে হেল্প করছে। এবং বিশেষ করে আমি বলবো যে আমাদের ফরেন যে প্লেয়ারগুলো তারা খুবই আন্তরিক যে টিমের রেজাল্টের জন্য এবং কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে আমাদের টিমটা ভালো করবে, তারা খুব আমাদের টিমটা এখন খুব অর্গানাইজড। কিন্তু মেরিনার্স তো বেশ শক্ত অপোনেন্ট আপনার। অবশ্যই মেরিনার্স অবশ্যই ভালো টিম, আবাহনী ভালো টিম, বাট আপনার মাঠে যে পারফরমেন্সটা ভালো করবে আমি মনে করি ওই টিমটাই জয়লাভ করবে। কারণ অনেক সময় দেখা যায় যে মেরিনার্স এই যে পুলিশের সাথে তাদের পয়েন্ট লস হয়েছে এবং পুলিশ ভালো পারফর্ম করছে বলে তাদেরকে ধরতে পারছে। তো এখানে সমমানের টিমগুলোই আছে, সবাই ভালো টিম, বাট যার মাঠের পারফরমেন্স ভালো থাকবে সেই টিমই উইন করবে। হকি থেকে আসলে আপনারা এই প্রজন্মের এবং এখন আসলে দেখছেন সব কিছু সামনে থেকে যে ক্রিকেটারদের সুযোগ সুবিধা থেকে শুরু করে বা একটা বোর্ডের সুযোগ সুবিধা থেকে শুরু করে ফেডারেশন ওয়াইজ সেটা কিন্তু ধাপে ধাপে নিচে নামছে বাহুফে। তারপর যদি আমরা হকি ফেডারেশনের কথা বলি, আপনাদের অ্যাজ আ প্লেয়ার এক্সপেকটেশনটা কি ভবিষ্যৎ, কোন দিক থেকে সাহায্য আসলে বা কী ধরনের হেল্প আসলে আপনাদের জন্য ভালো হয়? এটা অবশ্যই, কারণ ক্রিকেটের দেখেন আইসিসির একটা রুলস করা আছে যে তাদের ম্যাচ ফি এবং সম্পূর্ণ রুলস করা আছে বলে তাদের আজকে ফ্যাসিলিটিস বলেন অনেক বেটার, অনেক ভালো। আমি মনে করি হকিতে এটা করা সম্ভব এবং এটার জন্য আমাদের স্পন্সরের প্রয়োজন, আমাদের সরকারের সাহায্যের প্রয়োজন। আমি বলবো যে স্পন্সর যারা আছেন তারা হকিতে স্পন্সর অনেকেই করছে এবং এটা দীর্ঘমেয়াদী করলে সবার জন্য ভালো হয়। আর এখন যারা আমরা ন্যাশনাল টিমের আছি, যে আমরা শুধু একমাত্র যারা যেমন নৌবাহিনীতে আমাদের ন্যাশনাল টিমে প্রায় অনেকগুলো প্লেয়ার, তা আমি এটা ধন্যবাদ জানাই বাংলাদেশ নৌবাহিনীকে, বাংলাদেশ আর্মিকে, এয়ারফোর্সকে যারা প্লেয়ারদেরকে সাপোর্ট করতেছে, স্পোর্টসকে যারা সাপোর্ট করতেছে। তা এটার জন্য হয়তো এখন আমরা যারা ন্যাশনাল টিমে আছে হয়তো আমরা ওই জিনিসটা ফিল করতে পারছি না যে আমাদের মাসে একটা ভালো স্যালারি আছে, কিন্তু আদার্স যে প্লেয়ারগুলো যারা এখন আপকামিং প্লেয়ার তাদেরও একটা বাৎসরিক বা মাসিক একটা স্যালারির দরকার। কারণ তারা যখন বাসার থেকে একটা হকি প্লেয়ার হবার টার্গেট নিয়ে বের হয়েছে, বিকেএসপি থেকে বের হচ্ছে, এখন প্রাইভেট কোম্পানিগুলো যদি আপনার টিম করতো তাহলে কিন্তু তারা ওখানেও জবের অফার পেত, যেটা আপনার ভলিবলে আছে যে বিদ্যুৎ বিভাগ এটা আছে, তারপরে আপনার ব্যাংকের টিম আছে। তো এরকম মনে করি যে যারা সোনালী ব্যাংক আমাদের আছে, সাধারণ বীমা আছে, তারা যদি পার্মানেন্ট জব দিয়ে দেয় প্লেয়ারদেরকে, তারা কিন্তু তাদের টিম হয়ে খেলবে। তো এটা কিন্তু তাদেরও বেনিফিট হচ্ছে, আমাদের প্লেয়ারদেরও সাপোর্ট হচ্ছে। অংশগ্রহণ অনেক বেশি দরকার। এটা অবশ্যই সবারই অংশগ্রহণ দরকার। মোহামেডানের প্রতি এবং আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল, নিশ্চয়ই আপনারা শিরোপা জিতে যাবেন। অবশ্যই ধন্যবাদ এবং দোয়া করবেন আমার টিমের জন্য। একেবারে ঈদ উদযাপনটা এই ট্রফি জয় দিয়েই হোক। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে। ইনশাআল্লাহ। সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পড়েছেন শোয়েব মালিক। স্ত্রী সানা জাভেদের সঙ্গে দেয়া সেই রোমান্টিক ছবি নিয়ে নেটিজেনদের বিরূপ মন্তব্যের শিকার তিনি। কেউ বলছেন এটা ঈদ, ভালোবাসা দিবস নয়। এক ভক্ত আবার সানিয়া মির্জার পুরনো ছবি দিয়ে মন্তব্য করেছেন, প্লাস্টিক খুঁজতে গিয়ে হীরা হারিয়েছেন মালিক। বছরের শুরু থেকেই আলোচনায় আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। হঠাৎ করেই তৃতীয় বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন ভক্তদের। সানিয়া মির্জার সাথে দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টানায় যথেষ্ট সমালোচনাও শুনতে হয়েছিল মালিককে। এবার সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পড়েছেন শোয়েব। তৃতীয় স্ত্রী সানা জাভেদের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করে শোয়েব লিখেছিলেন ঈদ মোবারক, আর তাতেই ক্রিকেট প্রেমীদের একাংশ তাকে নিয়ে শুরু করেছেন ট্রল। শোয়েব মালিকের পোস্ট করা সেই ছবিতে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, এটা ঈদ, 14 ফেব্রুয়ারি নয়। পবিত্র ঈদের শুভেচ্ছার সঙ্গে শোয়েবের দেওয়া ছবিটি মানানসই নয় বলে মতামত অনেকের। তাদের মতে, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালে শোয়েবের ব্যবহৃত ছবিটি সামঞ্জস্যপূর্ণ হতো, ঈদের সঙ্গে নয়। এক ক্রিকেট প্রেমী আবার সানিয়া মির্জার একটি পুরনো ঈদের পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে কটাক্ষ করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডারকে। আব্দুল্লাহ নামের সেই ক্রিকেট প্রেমী তার পোস্টে লিখেছেন, লোকটা প্লাস্টিক খুঁজতে গিয়ে হিরে হারিয়েছে। পরে অবশ্য স্ত্রী সানা জাভেদের সঙ্গে প্রথম ঈদ উদযাপনের একাধিক ছবিও পোস্ট করেছেন শোয়েব। তবে সাবেক পাকিস্তান অধিনায়কের ওই পোস্টে সবাই যে কটাক্ষ করেছেন এমনটি নয়। অনেকে শোয়েব এবং সানাকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন, সেই সঙ্গে তাদের জন্য করেছেন প্রার্থনাও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ভারত নয়, কানাডার হয়ে ক্রিকেট খেলতে চেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। উন্নত জীবনের আশায় নিতে চেয়েছিলেন কানাডার নাগরিকত্ব। তবে মায়ের আপত্তিতে শেষ পর্যন্ত ভারতকে হারাতে হয়নি তাদের অন্যতম সেরা পেসারকে। এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বর্তমানে ভারত ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।
ভারতের পেস অ্যাটাকের অন্যতম কাণ্ডারি জসপ্রীত বুমরাহ 2016 সালে তার অভিষেকের পর দেশটির পেস বোলিং বিভাগ পেয়েছে শক্তিশালী রূপ। সেই বুমরাহ ভারত নয়, খেলতে চেয়েছিলেন কানাডার হয়ে। উন্নত জীবনের লক্ষ্যে নিতে চেয়েছিলেন দেশটির নাগরিকত্ব। অভিবাসী হওয়ার সব পরিকল্পনাও শুরু করেছিলেন বুমরাহ। কিন্তু ভারতের হয়ে অভিষেকের পর পরিবর্তন আসে চিত্রনাট্যে। অবশ্য জীবনের বাঁকবদলের গল্পটা শুরু হয় তারও বছর তিনেক আগে আইপিএলে অভিষেকের মধ্য দিয়ে। 2013 সালে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বুমরাহকে, যেতে হয়নি কানাডায়। শ্রী সঞ্জনা গণেশনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অজানা এই অতীতের খবরই জানিয়েছেন জসপ্রীত বুমরাহ। ক্রিকেট খেলে সবাই বড় হতে চায়। ভারতের প্রতিটি সড়কেই অন্তত 25 জন ক্রিকেটার আছে যাদের স্বপ্ন দেশের হয়ে খেলা। তাই আপনাকেও কিন্তু বিকল্প ভাবতে হবে। কানাডায় আমাদের অনেক আত্মীয় থাকে। ভেবেছিলাম ওখানে গিয়ে পড়াশোনা শেষ করব। শুরুতে পুরো পরিবার নিয়েই যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু মা তার মত পরিবর্তন করেন, কারণ তিনি ভিন্ন সংস্কৃতির দেশে যেতে চাইলেন না। তবে মায়ের আপত্তিতেই পাল্টে যায় সব পরিকল্পনা। থেমে যায় কানাডা যাওয়ার প্রক্রিয়াও। আর তাতে নিজেকে ভাগ্যবান মনে করছেন বুমরাহ। নিজেদের সেরা তারকা পেসারকে হারাতে হয়নি সেটি ভেবে ভাগ্যবান মনে করতে পারে ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট ও ভক্তরাও। মায়ের এই সিদ্ধান্তে আমার উপকার হয়েছে। আমি খুব ভাগ্যবান, কারণ সবকিছু ঠিকঠাকভাবে এগিয়েছে। না হলে কে জানতো আমি কানাডার হয়ে খেলার চেষ্টা করতাম কিনা, অথবা অন্য কিছু হয়তো করতাম। তবে ভালো লাগছে যে আমি ভারত দল ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি। ভারতের হয়ে এখন পর্যন্ত 36টি টেস্ট, 89টি ওয়ানডে ও 62টি টি-20 ম্যাচ খেলেছেন জসপ্রীত বুমরাহ। আর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 125 ম্যাচ খেলে নিয়েছেন 155 উইকেট। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস। শাবাশ দিনেশ, এবারের বিশ্বকাপ খেলতেই হবে তোমাকে। দিনেশ কার্তিককে ব্যাটিংয়ে দেখে এমনভাবে স্লেজিং করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা। গুঞ্জন আছে আইপিএল চলাকালীন আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই। এর আগে 2022 আইপিএলে দারুণ পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন কার্তিক। আইপিএলের এবারের আসরে উঠছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিনেশ কার্তিক। এখন পর্যন্ত 5 ম্যাচে তার রান সংখ্যা 143। তার ব্যাটিং তাণ্ডবে অনেকেই মনে করছেন বিশ্বকাপ দলে থাকতে পারেন তিনি। বিশেষজ্ঞরাও বলছেন দল গঠন হতে পারে আইপিএলের মাঝেই। ফলে নির্বাচকদের নজরে পড়ার আশায় যারা রয়েছেন তাদের মধ্যে আছেন দিনেশ। এরই মাঝে আরসিবির বিপক্ষে লড়ছে মুম্বাই, যেখানে আরসিবির হয়ে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন দিনেশ। অপরাজিত ছিলেন 53 রানে। তখনই মজার ছলে তাকে নিয়ে স্লেজিং করেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। টেনে এনেছেন টি-20 বিশ্বকাপের প্রসঙ্গ। পিচ মাইক্রোফোন হয়ে সেই কথাটি চলে আসে সরাসরি সম্প্রচারে। দিনেশ তো বিশ্বকাপ খেলার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে। ওর টার্গেট এবার বিশ্বকাপ। শাবাশ দিনেশ, তোমাকে এবারের আসরে খেলতেই হবে। দল ঘোষণার আগে ভারতের অধিনায়কের কণ্ঠে এমন কথা বেশ আমলেই নিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। সবশেষ 2022 সালে টি-20 বিশ্বকাপ খেলেছিলেন দিনেশ। সে বছর আইপিএলেও দুর্দান্ত ফর্মে ছিলেন এই উইকেট কিপার ব্যাটার। তবে বিশ্বকাপ শেষে আর খেলা হয়নি জাতীয় দলের জার্সিতে। তবে এবার আবারও উড়ন্ত সূচনা দিনেশের। তার খেলা দেখে সেজন্যই হয়তো বিশ্বকাপ দলে ঢোকার ইঙ্গিত নিজেই দিলেন অধিনায়ক রোহিত। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।